Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rima De, your nursing companion and also Norcet 9 110 rank holder. So today we are going to start the high risk condition in pregnancy. ঠিক আছে, আজকে ওবিজির একটা নতুন টপিক পড়বো, দ্যাট ইজ অ্যাবর্শন। ঠিক আছে, ওকে। তো ফার্স্টে হচ্ছে a pregnancy that ends before 20 weeks gestation spontaneously and elective or a fetus born weighing less than 500 গ্রাম, যেটা WHO ডেফিনেশন অনুযায়ী আছে যে লেস দ্যান 500 গ্রাম যদি ওয়েটটা হয় ফিটাসে, তাহলে সেটাকে আমরা অ্যাবর্শন বলবো। বা ইন কেস আদার ডেফিনেশনসগুলোই বলা থাকে যে প্রেগনেন্সি দ্যাট এন্ডস বিফোর 20 weeks of gestation spontaneously by elective, then it is also known as abortion or miscarriage. কজেসগুলো কি? ইন ফার্স্ট ট্রাইমেস্টার জেনেটিক অর ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস হচ্ছে, এটা হচ্ছে মোস্ট কমন কজ। ঠিক আছে, প্রথম ট্রাইমেস্টারে জেনেটিক অর ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস ইজ দ্য মোস্ট কমন কজ ইন ফার্স্ট ট্রাইমেস্টার ফর অ্যাবর্শন. In second trimester, maternal factors such as incompetent cervix most common and uterine malformation. 80% abortion occurs in the first trimester. Second trimester incompetent cervix টা হচ্ছে most common cause, আর হচ্ছে uterine malformation থাকতে পারে, সেগুলোর জন্য হতে পারে। ঠিক আছে, 80% abortion কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারেই হয়। এরপর আমরা আসছি এটা রিস্ক ফ্যাক্টরস। Trauma, alcohol, smoking and hormonal abnormalities, nutritional deficiencies, obesities and diabetes, Rh negative mother, ABO incompatibility and other are the risk factors of abortion. এরপর ক্লাসিফিকেশন অফ অ্যাবর্শন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ক্লাসিফিকেশনটা, এগুলোর ডেফিনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাবর্শন ইজ ক্লাসিফাইড ফার্স্টলি ইন্টু টু টাইপস, দ্যাট ইজ স্পন্টেনিয়াস, দ্যাট ইজ মিসক্যারেজ, অ্যান্ড ইনডিউস, দ্যাট ইজ ডেলিভারি। তো স্পন্টেনিয়াস মানে কি? হয়ে যাচ্ছে নিজের থেকে, স্পন্টেনিয়াসলি অ্যাবর্শন হয়ে যাচ্ছে। ইনডিউসড মানে ওটাকে করানো হচ্ছে অ্যাবর্শনটাকে। ঠিক আছে, তো স্পন্টেনিয়াসের মধ্যে এরপর আইসোলেটেড অ্যান্ড রিকারেন্ট হতে পারে। আইদার এটা আইসোলেটেড ভাবে হতে পারে বা রিকারেন্ট বারবার হচ্ছে, এরকমও হতে পারে। এরপর স্পন্টেনিয়াসের কী কী টাইপগুলো আছে সেটা হচ্ছে থ্রেটেন অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, কমপ্লিট, ইনকমপ্লিট অ্যান্ড মিসড অর সেপটিক অ্যাবর্শন। ঠিক আছে, এগুলো হচ্ছে টাইপস। এরপর ইনডিউসড আর ডেলিভারেটের মধ্যে দুটো টাইপ, একটা হচ্ছে এমটিপি যেটা লিগাল অ্যাবর্শন, আর একটা ইললিগাল যেটা আনসেফ, যেটাকে আমরা সেপটিক বলে থাকি, সেপটিক অ্যাবর্শন। আর এটা কিন্তু কমন, আনসেফ অ্যাবর্শন অনেক ক্ষেত্রে হয়, আর এটা কিন্তু খুব কমন একটা প্র্যাকটিস। এরপর হচ্ছে টাইপ অফ অ্যাবর্শন, যেটা করা উচিত নয় অ্যাকচুয়ালি, সেপটিক অ্যাবর্শন বা ইলিগাল অ্যাবর্শন, বাট মিসইউজ বা যাই বলো, সেটার কারণে হচ্ছে অ্যাবর্শনটা এটা অনেকটা একটা কমন টাইপ হয়ে গেছে। ওই জন্য এটাতে অনেক ভালোভাবে আর কি রুলস বানানো হয়েছে, এমটিপি রুলস, আমরা পরেও পড়বো। ঠিক আছে, এরপর টাইপস অফ অ্যাবর্শন, ফার্স্টলি হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাবর্শন। স্পন্টেনিয়াস অ্যাবর্শন কি? প্রেগনেন্সি এন্ডস বিকজ অফ ন্যাচারাল কজেস, ন্যাচারাল কিছু কারণের জন্য প্রেগনেন্সিটা এন্ড হয়ে যাচ্ছে। থ্রেটেন অ্যাবর্শন মানে কি? ইট ইজ রিকভারেবল টাইপ অফ অ্যাবর্শন উইথ কনজারভেটিভ ম্যানেজমেন্ট। মানে হচ্ছে থ্রেটেন অ্যাবর্শনটা হচ্ছে এমন একটা অ্যাবর্শন যেটা রিকভার করা যাবে যদি আমরা ঠিকমতো ম্যানেজ করি। জাস্ট এটা অ্যাবর্শনের একটা চান্স আছে বা রিস্ক আছে। ঠিক আছে, ইন উইচ ব্লিডিং অর স্পটিং অ্যান্ড ইউট্রাইন ক্র্যাম্পিং অকার্স উইদাউট সার্ভিক্যাল ডাইলেটেশন। এখানে কিন্তু সার্ভিক্যাল ডাইলেটেশন হচ্ছে না। ঠিক আছে, যেগুলোতে থ্রেটেন অ্যাবর্শন বা যেগুলোতে অ্যাবর্শন হওয়ার চান্সটা কম, সেখানে কিন্তু সার্ভিক্যাল ডাইলেটেশন হবে না। সার্ভিক্যাল ডাইলেটেশন হলে জানবে সেখানে কিন্তু অ্যাবর্শন হয়ে যাবে, বা যেসব ক্ষেত্রে আমরা দেখব ইনকমপ্লিট অ্যাবর্শন বা পরে পরে আসছি, ওগুলোর ক্ষেত্রে আমরা সার্ভিক্যাল ডাইলেটেশনটা দেখতে পাবো। সো এখানে হচ্ছে ইন উইচ নো এনি মাস প্যাসেজ থ্রু ভিজাইনা উইথ আ পসিবিলিটি অফ কন্টিনিউয়েশন অফ প্রেগনেন্সি। মানে এখানে কোনো মাস প্যাসেজ হচ্ছে না, ওই জন্য যে প্রেগনেন্সিটা কন্টিনিউ করা যাবে না এরকম কোনো ব্যাপার নয়। আর পেলভিক এক্সাম রিভিল সার্ভিক্যাল অস ইজ ক্লোজড, ম্যানেজমেন্ট ইনক্লুডস রেস্ট ইন বেড আনটিল দ্য স্টপেজ অফ ব্লিডিং। তাহলে এটা হচ্ছে আমাদের থ্রেটেন অ্যাবর্শন, বোঝা গেছে। এরপর আসছি যেটা হচ্ছে ইনএভিটেবল অ্যাবর্শন। তো ইনএভিটেবল অ্যাবর্শন কি? ব্লিডিং, স্পটিং অ্যান্ড ইউট্রাইন ক্র্যাম্পিং অকার্স উইথ সার্ভিক্যাল ডাইলেটেশন অ্যান্ড ইফেসমেন্ট। মানে ইনএভিটেবল অ্যাবর্শনেও আমরা সার্ভিক্যাল ডাইলেটেশন ইফেসমেন্ট পাবো। ইনএভিটেবল বলতে যেটাকে আমরা মানে যেটা অ্যাবর্শন ইজ
ইজ কনফার্ম, মানে এখানে কিন্তু আমরা ওটাকে ইয়ে করতে, ম্যানেজমেন্ট দিয়ে কিছু করতে পারবো না, ঠিক আছে। তো ইন দিস টাইপ অফ অ্যাবর্শন কন্টিনিউয়েশন অফ প্রেগনেন্সি ইজ ক্রিটিক্যাল, এখানে কিন্তু প্রেগনেন্সিটা কন্টিনিউ করা একটা ক্রিটিক্যাল ব্যাপার, ঠিক আছে। তাহলে নামটা আর সেটার ডেফিনেশনটা খুব ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, খুব কোয়েশনে আসে। তাহলে ইন দিস টাইপ অফ অ্যাবর্শন কন্টিনিউয়েশন অফ প্রেগনেন্সি ইজ ক্রিটিক্যাল অ্যান্ড ইম্পসিবল. Vaginal bleeding is excessive with clots and severe pain. The internal os is dilated and cervical effacement occurred. Membrane ruptured and progress to labor. Management includes pregnancy is less than 12 weeks, then termination to be done by DNC procedure. 12 weeks এর কম থাকলে সেটাকে DNC procedure করা হয়. Pregnancy is more than 12 weeks, then termination to be done by exogenous oxytocin. Incomplete abortion কি, when the complete product of conception not expelled out of the uterus, মানে কিছু কমপ্লিট এক্সপেলড হচ্ছে না কিন্তু কিছু প্রোডাক্ট হয়তো এক্সপেল হয়ে গেছে, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা ইনকমপ্লিট অ্যাবর্শন বলবো। নামটা শুনেই আমরা বুঝতে পারছি ইনকমপ্লিট, কিছুটা বেরিয়েছে কিছুটা বেরোয়নি। মোস্ট অফ দ্য প্লাসেন্টা রিটেইনড ইনসাইড দ্য ইউটেরাস. পেশেন্ট হ্যাজ হিস্ট্রি অফ এক্সপালশন অফ mass per vagina. Clinical finding include like as abdominal cramping, sign of anemia, open internal cervical os and continuous recurrent vaginal bleeding. বোঝা গেছে এখানে কিন্তু সার্ভিক্যাল অসটা ওপেন থাকবে, যেহেতু কিছুটা মাস অলরেডি বেরিয়ে যাচ্ছে তাহলে সার্ভিক্যাল অস ওপেন থাকলেই সেটা বেরোবে, তাই না। ম্যানেজমেন্ট ইনক্লুডস if pregnancy is less than 12 weeks, the retained conception is removed by suction evacuation and DNC procedure. If pregnancy is more than 12 weeks, then retained conception removed by under general anesthesia. Antibiotic are also prescribed. এরপর আমরা আসছি যেটা হচ্ছে কমপ্লিট অ্যাবর্শন। কমপ্লিট অ্যাবর্শন মানে কি, ইট মিনস অল দ্য প্রোডাক্ট অফ কনসেপশন হ্যাজ বিন পাস থ্রু দ্য ভ্যাজাইনা, মানে পুরো প্রোডাক্ট অফ কনসেপশনটা হচ্ছে ভ্যাজাইনা দিয়ে পাস করে বেরিয়ে গেছে অলরেডি, ঠিক আছে। প্রোডাক্ট অফ কনসেপশন বলছে ফিটাসটাকে বলছে, ঠিক আছে, ফিটাস বা সেক্ষেত্রে আমরা এমব্রায়ো জাইগোট যে স্টেজে থাকবে সেই অনুযায়ী নাম দেব, ঠিক আছে। তো হিস্ট্রি অফ প্যাসেজ অফ মাস পার ভ্যাজাইনা, ব্লিডিং পার ভ্যাজাইনা and abdominal cramps. Management include antibiotic and methargine to prevent further complication. If mother is Rh negative, then should administer anti-D injection within 72 hours, ঠিক আছে। এরপর হচ্ছে মিসড অ্যাবর্শন। মিসড অ্যাবর্শন মানে কি, ইন উইচ প্রোডাক্ট অফ কনসেপশন অর ফিটাস অর এমব্রায়ো ইজ ডেড বাট রিটেন্ড ইনসাইড দ্য ইউটেরাস, মানে এই অ্যাবর্শনটা মিস হয়ে গেছে কোনো কারণে মাদারের কাছ থেকে, মানে অলরেডি ফিটাসটা ডেড হয়ে গেছে বাট মাদার জানে না যে ফিটাস ডেড হয়ে গেছে বা মাদার বুঝতেও পারেনি সেই ক্ষেত্রে, ঠিক আছে। অ্যান্ড দ্য ওমেন ইজ আনঅ্যাওয়্যার দ্যাট আ মিসক্যারেজ হ্যাজ অকার্ড। সাইন অ্যান্ড সিমটমস কি, ডার্ক টারি ভ্যাজাইনাল ডিসচার্জ, সাবসিডেন্স অফ প্রেগনেন্সি সিমটমস অ্যান্ড ইউটেরাইন গ্রোথ সিজেস, ঠিক আছে। ডার্ক টারি ভ্যাজাইনাল ডিসচার্জ কেন, কারণ কি অলরেডি ভিতরে ব্লিডিং হয়েছে, মেবি ব্লিডিংটা পরে বেরোচ্ছে বলে আমরা ডার্ক একটা ব্লিডিং, যেহেতু পুরনো ব্লিডিং বলে ওটা দেখতে পাবো। সাবসিডেন্স অফ প্রেগনেন্সি সিমটমস অ্যান্ড ইউটেরাইন গ্রোথ সিজেস, ঠিক আছে, ইউটেরাইন গ্রোথও হচ্ছে না, প্রেগনেন্সির যে সিমটমগুলো আসা উচিত সেগুলো আসছে না, সাবসাইড করে গেছে। ইউপিটি টেস্ট ও নেগেটিভ অফ লো লেভেল অফ এইচসিজি, মানে ইউপিটি টেস্টেও অনেক সময় নেগেটিভ দেখা যেতে পারে ডিউ টু লো লেভেল অফ এইচসিজি। স্প্যাল্ডিং সাইন কি, আমরা আগেও পড়েছি যে ওভারল্যাপ অফ ফিটাস গালবোন আফটার 1 week অফ ডেথ ইজ আইডেন্টিফাইড বাই আলট্রাসোনোগ্রাফি। ইউএসজিতে আমরা হচ্ছে স্প্যাল্ডিং সাইন দেখতে পাবো, যেটা আমরা আগেও পড়েছি, ওই স্কালবোনগুলোর হচ্ছে ওভারল্যাপ হয়ে যায়, প্রিভিয়াস ওবিজির যে ক্লাসে আমি বলেছিলাম। এরপর হচ্ছে সেপটিক অ্যাবর্শন। Septic abortion, it is caused by serious uterine infection. Okay, there are 3 grades of septic abortion. Grade 1 হচ্ছে 80% infection is localized in uterus. Grade 2 হচ্ছে 15% infection spreads to pelvic structure. Grade 3 হচ্ছে this is seen in illegal or criminal abortion. Peritonitis and septic shock is a classical sign. Fever, malaise, UTI and other symptoms are present. ম্যানেজমেন্ট ইনক্লুডস অ্যান্টিবায়োটিক অ্যান্ড আদার, ঠিক আছে। তাহলে সেপটিক অ্যাবর্শন কজড বাই সিরিয়াস ইউটেরাইন ইনফেকশন হলে সেপটিক অ্যাবর্শনটা হয়। এরপর আমরা আসছি দ্যাট ইজ হ্যাবিচুয়াল অ্যাবর্শন। স্পন্টেনিয়াস অ্যাবর্শন অকার্স ইন 3 or more সাকসেসিভ প্রেগনেন্সি। হ্যাবিচুয়াল মানে কি, মানে পরপর 3টে বা তার বেশি সাকসেসিভ যে প্রেগনেন্সিগুলো হচ্ছে সেখানেই কিন্তু আমরা অ্যাবর্শন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা বলবো হ্যাবিচুয়াল অ্যাবর্শন।
Legal MTP abortion, it is done under MTP 1971-2020 guideline by trained practitioners. Illegal abortion abortion induced by non-medical or untrained person or self by MTP kit medications, সেটাকে আমরা illegal abortion বলবো। Medical Termination of Pregnancy Act 1971, আগে 1971 কিছু কিছু ছিল যেটা আবার চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো আমি দুটোই বলছি কারণ কি তোমরা চেঞ্জটা বুঝতে পারবে তার জন্য, বাট ইম্পর্টেন্ট ইজ আপডেটটা মনে রাখা, দ্যাট ইজ অফ 2020, ঠিক আছে? দিস অ্যাক্ট পাসড ইন পার্লামেন্ট, এগুলো দরকার নেই। লাস্ট অ্যামেন্ডমেন্ট হচ্ছে 2020-তে হয়েছে। এটাতে MTP অ্যাক্ট 1971-এ যেটা ছিল যে অ্যাপ্রুভ আপ টু 20 weeks of gestation for abortion. If pregnancy is 12 weeks, then one registered medical practitioner should be done, but if pregnancy beyond 12 weeks to 20 weeks, then দুটো medical practitioner opinion should be needed. মানে প্রেগনেন্সিটা যদি 12 weeks পর্যন্ত হয় তাহলে একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার মানে বললেই ওটা হবে। আর যদি বিয়ন্ড 12 weeks হয়, 12 থেকে 20 weeks, দেন 2 রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের ওপিনিয়ন দরকার হবে, ঠিক আছে? আপ টু 20 weeks gestation of pregnancy, a court order should be required for the permission of abortion, and it will be allowed by court in specific condition like as rape victim and specific fatal condition. By this act, oral abortifacient যেটা হচ্ছে মিফেপ্রিস্টল আর মিসোপ্রোস্টল ইজ অ্যালাউড টিল 9 weeks of gestation, ঠিক আছে? এটা হচ্ছে 1971-এ ছিল। এরপর 2020-তে কি হয়েছে, এটা হচ্ছে ফেব 2020-তে পাস হয়েছে। বিল প্রপোজ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ওপিনিয়ন অফ ওয়ান রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ইনস্টিড অফ 2 or more ফর টার্মিনেশন অফ প্রেগনেন্সি আপ টু 20 weeks। 2020-তে কিন্তু আপ টু 20 weeks একটা মেডিকেল প্র্যাকটিশনার ওপিনিয়নেই হবে। And of gestation, fetal development period from the time of conception until birth. It introduces the requirement of opinion of 2 registered medical practitioners for the termination of pregnancy of 20 to 24 weeks. মানে 20 থেকে 24 weeks যখন যাচ্ছে তখন দুটো মেডিকেল প্র্যাকটিশনারের ওপিনিয়ন লাগবে, ঠিক আছে? বোঝা গেছে যে চেঞ্জটা, ওই জন্যই আমি আগেরটা বললাম। ইট অলসো স্টেট দ্যাট দ্য নেম অ্যান্ড আদার পার্টিকুলার্স অফ আ ওম্যান হুজ প্রেগনেন্সি হ্যাজ বিন টার্মিনেটেড শ্যাড নট বি রিভিলড। মানে 2020-তে এই কনফিডেন্সিয়ালিটি ব্যাপারটা আরও জোর দেওয়া হয়েছে, ঠিক আছে? নেম যে ওমেনের অ্যাবর্শন হচ্ছে সেটা কিন্তু কারোকেই রিভিল করা যাবে না, ঠিক আছে? তাহলে এই পয়েন্টগুলো খুব ইম্পর্ট্যান্ট। এমটিপি অ্যাক্ট নিয়ে খুব কোয়েশ্চেন আসে, অবশ্যই মনে রাখবেন। এখানে এই বক্সটাতে ইন শর্টে যেটা বলা আছে যে এমটিপি অ্যাক্ট 1971-এ কন্ট্রাসেপটিভ ফেলিয়ার যদি হয় ম্যারিড ওমেন ক্যান অ্যাভেল, ঠিক আছে? এমটিপি অ্যাক্ট 2020 বোথ ম্যারিড অ্যান্ড আনম্যারিড ওমেন ক্যান অ্যাভেল, মানে 20-তে কিন্তু আনম্যারিড ওমেনরাও হচ্ছে অ্যাভেল করতে পারে, যেটা হচ্ছে আগের অ্যাক্টে ছিল না। লিমিট অফ জেস্টেশন আপ টু 20 weeks, এখানে আপ টু 24 weeks হয়ে গেছে। ওপিনিয়ন ডক্টর যেটা বললাম, এখন 1 রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ইন কেস অফ 20 weeks অ্যান্ড 2 ইন কেস অফ 20 to 24 weeks, ওকে? ফিটাল অ্যাবনর্মালিটিস, আগে 20 weeks লিমিট অন জেস্টেশন, এখন নো লিমিট অন জেস্টেশন। মানে যদি ফিটাল অ্যাবনর্মালিটিস থাকে দেন দেয়ার আর নো লিমিট অন জেস্টেশনাল উইকস, এখানে কিন্তু অ্যাবর্শন ওমেনটা করতে পারে উইদাউট দ্য লিমিট অফ জেস্টেশন। দেখো, এটা টাইপস অফ অ্যাবর্শন যেটা বলছিলাম, এটা হচ্ছে থ্রেটেন অ্যাবর্শন, হচ্ছে শুধু ব্লিডিং আমরা দেখতে পাবো, সার্ভিক্যাল অস কিন্তু ক্লোজ থাকবে। ইনএভিটেবল অ্যাবর্শন মানে অস ওপেন হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়েশন অফ প্রেগনেন্সি ইজ নট পসিবল, ঠিক আছে, বা ইম্পসিবল। ইনকমপ্লিট অ্যাবর্শনে একটু হচ্ছে ফিটাল মাস হচ্ছে একটু হয়তো বেরিয়ে গেছে বা কিছুটা মাস আমরা দেখতে পাবো এক্সপেল আউট হয়ে গেছে আর কিছুটা রয়ে গেছে, সেটা হচ্ছে ইনকমপ্লিট। মিসড অ্যাবর্শন মানে ফিটালটা ডেড হয়ে গেছে, দ্য মাদার ইজ নট অ্যাওয়্যার অ্যাবাউট ইট, ওকে? নেক্সট আমরা আসছি যেটা হচ্ছে মেথডস অফ ইনডিউসড অ্যাবর্শন। ফার্স্টলি হচ্ছে মিফেপ্রিস্টোন অ্যান্ড মিসোপ্রোস্টোল আপ টু 9 weeks বা 63 days. Mifepristone 200 mg is given orally after 24 to 48 hours. Misoprostol 800 mcg are inserted into the vagina or 400 mcg is given orally. তাহলে মিফেপ্রিস্টোন 200 mg দেওয়া হয় ওরালিতে, দিয়ে 24 থেকে 48 ঘন্টা পরে মিসোপ্রোস্টোলটা 800 mg মানে হচ্ছে 4টে ট্যাবলেট দেওয়া হয় 200 mg, সেটা হচ্ছে ভেজাইনালি ইনসার্ট করতে হয়, আর 400 mg ওরালি দেওয়া যায়।
জেনারেলি 800 mg ভ্যাজাইনালিটাই প্রেফার করা হয়। তাহলে 200 mg হচ্ছে মিফেপ্রিস্টোন ওরালি, দেন 24 থেকে 48 ঘন্টা পর মিসোপ্রোস্টল 800 mg মানে 4টে ট্যাবলেট অফ 200 mg ভ্যাজাইনালি ইনসার্ট করা হয়। দেন mifepristone is enhance uterine contraction and expel from uterus. In this method, women pregnancy usually end within 3 to 4 hours. Instruct the patient for a follow-up after 14 days and rule out by USC. 14 days পরে হচ্ছে ফলো আপ পেশেন্টকে করতে বলা হয় আর রুল আউট করে দেওয়া হয় যে ইয়েস মানে যে ফিটাসটা হচ্ছে এক্সপেল করা হয়েছে বা অ্যাবর্শন হয়ে গেছে, তো সেটা সরি ফিটাস বলবো না এখানে, জাইগোটটা যাই হোক, মানে ফিটাস হচ্ছে আমরা কখন বলি, ওটা হচ্ছে 2 উইকস পর্যন্ত আমরা এমব্রায়ো বলি, দেন 2 to 8 উইকস আমরা 2 উইকস পর্যন্ত আমরা জাইগোট বলি, দেন 2 to 8 উইকস পর্যন্ত আমরা এমব্রায়ো বলি, দেন 8 উইকসের পরে টিল টার্ম আমরা হচ্ছে ফিটাস বলি। ঠিক আছে, যেহেতু 9 উইকসের আগে পর্যন্ত হতে পারে ওই জন্য আমি বললাম যে ফিটাস বলবো না, দ্যাট ইজ এমব্রায়ো হতে পারে বা জাইগোটও হতে পারে। ঠিক আছে, দেন কমপ্লিকেশন হেভি ব্লিডিং এটা তো বললাম। দেন হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন অ্যাডমিনিস্টার ভ্যাজাইনালি, দিস মেথড ইউজড আফটার 9 to 12 উইকস অফ জেস্টেশন। প্রস্টাগ্ল্যান্ডিনটা 9 to 12 উইকস অফ জেস্টেশনে ইউজ করা হয়। প্রস্টাগ্ল্যান্ডিন প্রডিউসেস ভেসোকনস্ট্রিকশন অ্যান্ড এনহান্সেস ইউটেরাইন কন্ট্রাকশন। Example হচ্ছে carboprost and rhinoprostol. Vacuum aspiration, this method also used up to 12 weeks of gestation, in which cervix are dilated by various size dilators and product of conception are suction by vacuum small hollow tube. This procedure performed under local paracervical and general anesthesia. ঠিক আছে, এটাও হচ্ছে আপ টু 12 উইকস অফ জেস্টেশন করা হয়। এখানে হচ্ছে সার্ভিক্সটা ডাইলেট করা হয় ফার্স্টে ডিফারেন্ট টাইপ অফ ডাইলেটার্স দিয়ে, তারপর হচ্ছে প্রোডাক্ট অফ কনসেপশনটাকে সাকশন করে ভ্যাকুয়াম দিয়ে হলো টিউবও বের করা হয়। ঠিক আছে, দেন হচ্ছে ডাইলেটেশন অ্যান্ড কিউরেটাজ। ডাইলেটেশন অ্যান্ড কিউরেটাজ যেটাকে ডিএনসিও বলি, দিস প্রসিডিওর ইজ পারফর্ম 12 to 14 উইকস অফ জেস্টেশন। ইন দিস সার্ভিক্স ডাইলেটেড বাই ভেরিয়াস সাইজ ডাইলেটর্স অ্যান্ড uterus is scraped and cleaned by curettage. These procedure performed under local paracervical and general anesthesia. Saline infusion, like labor is induced by infusion of saline, usually NS into the uterus if pregnancy is beyond 14 to 24 weeks. Hysterectomy, this method is performed when pregnancy beyond or greater than 16 weeks, in which surgically fetus and placenta is removed by abdomen. মানে এটা একবারে হিস্টেরোটমি করে রিমুভ করা হচ্ছে সার্জিক্যালি। ঠিক আছে, দ্য থার্ড ট্রাইমেস্টার ইন্ডিউসড অ্যাবর্শন রিয়ারলি ইউজড ইন দিস এক্সোজেনাস অক্সিটোসিন hypertonic fluid and hypertonic fluid is used to induce abortion. Note হচ্ছে avoid sexual intercourse up to 3 weeks after abortion by any type of abortion method. Sexual intercourse up to 3 weeks কিন্তু পেশেন্টকে বলে দিতে হবে যে অ্যাভয়েড করতে হবে। তারপর হচ্ছে সাইন, ওকে, এটা তাহলে আমরা পড়লাম অ্যাবাউট যেটা মেথডস অফ ইনডিউসড অ্যাবর্শন। ঠিক আছে, এরপর আমরা আসবো, ঠিক আছে, যেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ এপিএইচ, অ্যান্টিপার্টাম হেমারেজ. It is the bleeding from the genital tract after 20 weeks of gestation but before the delivery or birth of the baby. ঠিক আছে, 28 উইক্সের পর বাট বিফোর দ্য ডেলিভারি অফ দ্য বেবি। Bleeding from the placenta, placental previa and abruptio placenta. Bleeding from extra placenta, cervical polyps হতে পারে, cervical carcinoma and trauma হতে পারে। এপিএইচ এর অনেকগুলো রিজন হতে পারে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মেনলি যেটা রিজন। এরপর প্লাসেন্টার ব্লিডিং এর কারণে যেটা হচ্ছে, ফার্স্টলি আমরা পড়বো প্লাসেন্টা প্রিভিয়া। ঠিক আছে, it is an improper implantation of placenta in the lower uterine segment near or over the internal cervical os. It is very dangerous condition for both mother and fetus. Type of placenta previa, type 1 or low-lying placenta previa. The placenta implants near the internal os. Its age can be felt by the examining fingers on the internal examination. মানে এটা শুধু নিয়ার দ্য ইন্টারনাল অস আছে টাইপ 1। টাইপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে শুনবে, মাথায় রাখবে।
Type 2 or marginal placenta previa, the age of the placenta is lying at margin of the internal os but does not cover it. মানে ইন্টারনাল অসের মার্জিনে হচ্ছে প্লাসেন্টাটা আছে, কিন্তু হচ্ছে ওটা ইন্টারনাল অসটাকে কভার করছে না। The lower border of the placenta is greater than 3 cm from the internal cervical os, ঠিক আছে। আর ওই লোয়ার বর্ডার অফ প্লাসেন্টাটা হচ্ছে 3 সেন্টিমিটার দূরে আছে, ঠিক আছে, 3 সেন্টিমিটার বা তার বেশি। Type 3 or placenta or partial placenta previa, the placenta partially covers the cervical internal os, এখানে কিন্তু প্লাসেন্টাটা পার্সিয়ালি কভার করছে, ঠিক আছে। মানে হচ্ছে হয়তো যখন ডাইলেট হচ্ছে তখন কভার করছে না পুরোটা, বাট যখন হয়তো ডাইলেটেশনটা নেই, সার্ভিক্যাল ডাইলেটেশন নেই, তখন হচ্ছে ফুললিও কভার করছে, ওই জন্য এটাকে পার্সিয়াল প্লাসেন্টা প্রিভিয়া বলা হয়। Type 4 or total placenta previa, it is also known as complete placenta previa, in which the placenta completely covers the cervical internal os when the cervix is fully dilated. এখানে কিন্তু সার্ভিক্সটা ফুললি ডাইলেটেড হয়ে গেলেও কিন্তু পুরোপুরি ওই প্লাসেন্টাটা কভার করবে ইন্টারনাল অসকে, ঠিক আছে। তাহলে এগুলো হলো 4টে টাইপস অফ প্লাসেন্টা প্রিভিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আর একটা এশিয়ার 2014 এসিওজি এশিয়ার 2014 আরেকটা রিভাইজ ক্লাসিফিকেশন হয়েছিল, অনেক সময় আসে এটা, বাট লাইক পুরোনোটাই বেশি ইম্পর্টেন্ট এখনও আসে। তো এটা নতুনটা ইন কেস অফ নরসেট বা আপডেটেড যে ইয়েগুলোতে অনেক সময় আসতে পারে, তো এটাও জেনে নেওয়া যাক। ফার্স্টলি হচ্ছে মাইনর প্লাসেন্টা প্রিভিয়া, যেটা হচ্ছে টাইপ 1 অ্যান্টিরিয়ার অ্যান্ড পস্টেরিয়ার, টাইপ 2 অ্যান্টিরিয়ার। আর মেজর প্লাসেন্টা প্রিভিয়ার মধ্যে 3টে করা হয়েছে, টাইপ 2 যেটা পস্টেরিয়ার, টাইপ 3 অ্যান্ড টাইপ 4। মানে যেগুলো আমরা টাইপ 1টা পড়লাম, ঠিক আছে, টাইপ 1 যেটা পড়লাম আগে, টাইপ 1-এর দুটো টাইপই অ্যান্টিরিয়ার হলেও পস্টিরিয়ার হলেও দুটোই মাইনারের আন্ডারে পড়ছে, আর টাইপ 2 অ্যান্টিরিয়ারটা, টাইপ 2 যেটা পস্টিরিয়ার সেটা হচ্ছে মেজর প্লাসেন্টা প্রিভিয়ার আন্ডারে দিয়েছে, আর টাইপ 3 আর টাইপ 4 যেটা পড়লাম সেটা হচ্ছে মেজর প্লাসেন্টা প্রিভিয়া। তাহলে এই ক্ষেত্রে দুটো ক্লাসিফিকেশন করা হয়েছে, মাইনর প্লাসেন্টা প্রিভিয়া অ্যান্ড মেজর প্লাসেন্টা প্রিভিয়া। ওকে, নেক্সট আমরা আসছি যেটা এই যে এখানে লো লাইং প্লাসেন্টা প্রিভিয়া, যেটা টাইপ 1টা, এটা হচ্ছে মার্জিনাল। এখানে লো লাইনটা দেখতে পাচ্ছ, মানে হচ্ছে সার্ভিক্যাল অসকে কিন্তু টাচ করেনি, নিয়ার দ্য সার্ভিক্যাল অস আছে, ঠিক আছে। সার্ভিক্যাল অসকে, এটা হচ্ছে সার্ভিক্যাল অস আমাদের, তো এটার থেকে একটু দূরে আছে এখানে, ঠিক আছে, নিয়ার আছে। আর এটা যেটা মার্জিনাল, মানে হচ্ছে মার্জিনটা কিন্তু টাচ করেছে সার্ভিক্যাল অসে। যেটা পার্সিয়াল প্লাসেন্টা প্রিভিয়া, এটা কিন্তু অসটাকে কমপ্লিটলি কভার করেছে ওয়েন দ্য সার্ভিক্স ইজ নন ডাইলেটেড, ঠিক আছে। যখন ডাইলেটেড নয় তখন কভার করেছে, যখন পুরোপুরি ডাইলেট হয়ে যাবে তখন পুরোটা কভার করবে না, পার্সিয়ালি কভার করবে, ঠিক আছে। ইন কেস অফ কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া, যেটা টাইপ 4টা বললাম, যদি ডাইলেটও হয়ে যায় এটা কিন্তু পুরো প্লাসেন্টাটা পুরোপুরি কভার করবে, ঠিক আছে। তাহলে টাইপ 4টা হচ্ছে সব থেকে বেশি ডেঞ্জারাস। হ্যাঁ, সাইন অ্যান্ড সিমটমস হচ্ছে সাডেন অনসেট অফ পেনলেস ব্রাইট রেড ব্লিডিং অকার্স ইন দ্য লাস্ট হাফ অফ দ্য প্রেগনেন্সি। আর একটা হচ্ছে টাইপ 2-এর যেটা পস্টিরিয়ার, টাইপ 2 পস্টিরিয়ারটাও কিন্তু ডেঞ্জারাস, ঠিক আছে। Fundal height is more than expected gestational age. Uterus is soft, non-tender and relaxed. এখানে কিন্তু ইউটারাসটা সফট হবে, নন টেন্ডার অ্যান্ড রিল্যাক্স। ফান্ডাল হাইটটা মোর দ্যান দ্য এক্সপেক্টেড জেস্টেশনাল এজ, আর সাডেন অনসেট অফ পেনলেস ব্রাইট রেড ব্লিডিং, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সাইন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মাথায় সবসময় রাখবে। যখনই হিস্ট্রি অফ পেনলেস ব্রাইট রেড ব্লিডিং থাকবে, মাথায় আনবে যে দেয়ার মাইট বি আ কজ অফ প্লাসেন্টা প্রিভিয়া, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাসিক্যাল সাইন, আর সাইন অফ ইনফেকশন থাকতে পারে। For nursing care ki, nursing action and medical and surgical management depends on the classification of the placenta previa and gestational age. Monitor FAH or maternal vital sign and fetal activity. Prepare for the USG to confirm the diagnosis. PV is contraindicated. Very very important. Vaginal examination, PV examination kintu contraindicated because that would stimulate uterine activity or contraction. They kintu bleeding bede jete pare, ঠিক আছে। Position, semi-fowler position to drain the blood or as per order. To give order medication and action for control of bleeding. Monitor and document amount of bleeding, count number of perineal pads and extent of saturation to determine the blood loss. Prepare for BT, মানে হচ্ছে blood transfusion if indicated, and for cesarean delivery, ঠিক আছে।
এরপর যেটা বলছিলাম এই যে টাইপ 2 পস্টেরিয়র, আচ্ছা এখানে আছেও টাইপ 2 পস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়া, ইট ইজ ভেরি ডেঞ্জারাস টাইপ অফ প্লাসেন্টা প্রিভিয়া। যেটা বলছিলাম যে টাইপ 2 পস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়ারটা কিন্তু খুব ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া, বিকজ ইন উইচ AP diameter মানে anterior posterior diameter becomes shortened so that difficult to engagement of the fetus, in which more chance of cord compression or prolapsed cord। এক্ষেত্রে কিন্তু AP diameterটা হচ্ছে shortened হয়ে যাচ্ছে, ওই জন্য engagement of fetusে কিন্তু প্রবলেম হবে, আর এখানে কিন্তু more chance of cord compression বা prolapsed cord কিন্তু থাকে, ঠিক আছে। Vasa previa is a condition in which fetal blood vessel cross or run near the internal opening of the uterus. These vessels are at risk for rupture when the supporting membrane rupture, as they are unsupported by the umbilical cord or placental tissue। Vasa previa মানে কি, যখন হচ্ছে ওই ফিটাল ব্লাড ভেসেলগুলো হচ্ছে ক্রস করছে হচ্ছে ইন্টারনাল ওপেনিং দিয়ে, মানে এখানে আমাদের সার্ভিক্যাল অসের ইন্টারনাল অসটা আছে, তো এখান দিয়ে যদি ওই কর্ডটা হচ্ছে পাস করে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে ওটাকে আমরা ভাসা প্রিভিয়া বলবো, ঠিক আছে, ফিটাল ব্লাড ভেসেলসগুলো যখন পাস করছে। আর যদি ফিটাল ব্লাড ভেসেলগুলো এখান দিয়ে পাস করে তাহলে ওখানে একটা রিস্ক অফ রাপচার থাকবে, ঠিক আছে, পিভি এক্সামিনেশন করার সময়, বা যেহেতু এক্সটার্নাল এনভায়রনমেন্টের অনেকটা কাছাকাছি এসছে, তো ওই জন্য রিস্ক অফ রাপচারটা অনেকটা বেশি থাকে। আর সেক্ষেত্রে হচ্ছে আনসাপোর্টেড বাই দ্য আম্বিলিক্যাল কর্ড অর প্ল্যাসেন্টাল টিস্যু, ঠিক আছে। এরপর আমরা পড়লাম প্লাসেন্টা প্রিভিয়া নিয়ে। নাও উই আর কামিং ইনটু abruptio placenta. What is abruptio placenta? It is one type of antepartum hemorrhage. It is premature separation of the placenta from the uterine wall after the 20 weeks of gestation and before the birth of the fetus. ঠিক আছে, এটা হচ্ছে প্রিমেচিওর সেপারেশন অফ দ্য প্লাসেন্টা আফটার দ্য 20 উইকস অফ জেস্টেশন অ্যান্ড বিফোর দ্য, এটা কিন্তু আফটার দ্য 20 উইকস এটা কিন্তু সবসময় ঠিক না। এখানে অ্যাব্রাপসিও প্লাসেন্টা মানে যেটা কোথাও বলা নেই যে 20 উইকসের পরেই হবে, এটা অনেক জায়গায় এরকম লেখা থাকে, কিন্তু আগে হলেও কিন্তু ওটা আমরা অ্যাব্রাপসিও প্লাসেন্টা বলে থাকি, ঠিক আছে। তো এটার উপরে অতটা ফোকাস এখানে করো না, ঠিক আছে, এটা কিন্তু যেগুলো ডিসি দত্ত বলো বা ওইসব বই কিন্তু এই আফটার 20 উইকসের ডেফিনেশনটা দেওয়া নেই। এরপর হচ্ছে সাইন অ্যান্ড সিমটমস, ডার্ক রেড ভ্যাজাইনাল ব্লিডিং উইথ পেইনফুল এপিসোড, এটা খুব ইম্পর্টেন্ট। আগের প্লাসেন্টা প্রিভিয়াটা পড়লাম পেনলেস ব্লিডিং হবে, আর এখানে কিন্তু আর ওখানে একদম ব্রাইট রেড একদম ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে, কিন্তু এখানে ডার্ক রেড ভ্যাজাইনাল ব্লিডিং উইথ পেইনফুল এপিসোড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্লিডিং মে অ্যাবসেন্ট ইফ কনসিল্ড, মানে যদি কনসিল্ড হয়, মানে কনসিল বলতে ভিতরেই হয়তো ব্লিডিং হচ্ছে, সেটা কিন্তু আউটসাইড আসছে না, ঠিক আছে, সেইটার ক্ষেত্রে কিন্তু ব্লিডিংটা আমরা তাহলে বাইরে থেকে দেখতে পারবো না, তাহলে ব্লিডিং মে বি অ্যাবসেন্ট in the case of concealed. Uterine pain or uterine tenderness, rigidity, persistent uterine contraction and uterus become firm to board like, এখানে কিন্তু firm to board like uterus পাবো, যেটা আগে আমরা soft আর boggy uterus প্লাসেন্টা প্রিভিয়াতে পড়ছিলাম, এখানে কিন্তু firm and board like uterus পাবো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, দুটো ডিফারেন্স মনে রাখা, আমরা আবার আসবো দুটো ডিফারেন্স পড়তে, কারণ কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, ফিটাল ডিস্ট্রেস অ্যান্ড এফএইচআর প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, ম্যাটারনাল শক অর হেমারেজ ইফ ব্লিডিং ইজ এক্সেসিভ অ্যান্ড মে চান্স অফ ডিআইসি, এখানে কিন্তু ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলোপ্যাথির একটা চান্স থাকতে পারে, ঠিক আছে। টাইপস অফ প্লাসেন্টা, অ্যাব্রাপসিও প্লাসেন্টা, marginal separation with external bleeding, in this placenta separated marginally and hemorrhage is revealed, মানে এটা হচ্ছে মার্জিনালি সেপারেট হয়েছে আর হেমারেজটা হচ্ছে রিভিলড, এই যে এইভাবে হচ্ছে মার্জিনটা সেপারেট হয়েছে, এটা দেখো মার্জিনাল সেপারেশন, মার্জিন সেপারেট হয়েছে আর এরকম হেমারেজটা এখান দিয়ে আসবে, ঠিক আছে, তাহলে ব্লিডিংটা হচ্ছে রিভিল হয়েছে ইন কেস অফ মার্জিনাল সেপারেশন। এই যে ব্লাড ফ্লো আন্ডার দ্য মেমব্রেন অ্যান্ড থ্রু দ্য সার্ভিক্স টু ভ্যাজাইনা, ঠিক আছে। পার্সিয়াল সেপারেশন উইথ এক্সটার্নাল ব্লিডিং, ইন দিস প্লাসেন্টা পার্সিয়ালি সেপারেটেড অ্যাজ ওয়েল অ্যাজ লো ব্লিডিং অকার্স, এখানে কিন্তু পার্সিয়ালি এই যে প্লাসেন্টাটা সেপারেট হয়েছে আর এখানে হচ্ছে ব্লিডিংটাও হতে পারে। দিস টাইপ অফ প্লাসেন্টাল অ্যাব্রাপশন ইন ডেঞ্জারাস বিকজ কন্টিনিউয়াসলি ব্লাড ক্লট আর ফর্মিং, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি ব্লাড ক্লট ফর্ম হচ্ছে, ওই জন্যে এটা কিন্তু ডেঞ্জারাস। কমপ্লিট অ্যাব্রাপশন উইথ কনসিল্ড হেমারেজ, ইন দিস প্লাসেন্টা সেন্ট্রালি কমপ্লিট, এই যে পুরোপুরি আর কি ডিট্যাচ হয়ে গেছে, সেন্ট্রালি অর কমপ্লিটলি সেপারেটেড ফ্রম দ্য ইউট্রাইন ওয়াল, আর লার্জ অ্যামাউন্ট অফ ব্লাড ইজ অ্যাকামুলেটেড আন্ডার দ্য প্লাসেন্টাল মেমব্রেনস, আর পুরো ব্লাডটা এরকমভাবে অ্যাকামুলেটেড হয়ে গেছে, সেটা কিন্তু আসছে না, ঠিক আছে, ভ্যাজাইনা দিয়ে, তাহলে এটা
কনসিল টাইপ অফ আমরা বলবো, ঠিক আছে। নেক্সট আমরা আসবো নার্সিং কেয়ার, মনিটর ম্যাটার্নাল ভাইটাল সাইন অ্যান্ড এফএইচআর, অ্যাসেস ফর দ্য এক্সেসিভ ভ্যাজাইনাল ব্লিডিং, অ্যাবডোমিনাল পেন অ্যান্ড ইনক্রিজ ফান্ডাল হাইট। পজিশন হচ্ছে টেন্ডেনবার পজিশন, ইন্ডিকেট টু ডিক্রিজ দ্য প্রেশার অফ দ্য ফিটাস অন দ্য প্লাসেন্টা। Place the client in lateral recumbent position with the head of the bed flat if hypovolemic shock occurs. তাহলে ক্লায়েন্টকে হচ্ছে ল্যাটারাল রিকাম্বেন্ট পজিশন আমরা দেব উইথ দ্য হেড অফ দ্য বেড ফ্ল্যাট ইফ হাইপোভলিমিক শক যদি হয় সেক্ষেত্রে, ঠিক আছে। কারণ কি অনেক ব্লিডিং হলে দেয়ার ইজ এ চান্স অফ শক, ঠিক আছে, অনেকটা ব্লিডিং বেরিয়ে যাচ্ছে, ফ্লুইড লস হচ্ছে, ঠিক আছে, হাইপোভলিমিক শক হওয়ার চান্স থাকে। আচ্ছা, এরপর যেটা বলছিলাম ডিফারেন্সটা, ঠিক আছে, প্লাসেন্টা প্রিভিয়া অ্যান্ড অ্যাব্রাপশিও প্লাসেন্টা। তো এখানে হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়াতে জেনারেলি অনসেটটা সেকেন্ড ট্রাইমেস্টারে হয়, অ্যাব্রাপশিও প্লাসেন্টা জেনারেলি থার্ড ট্রাইমেস্টারে হয়। এটা কিন্তু জেনারেলি থার্ড ট্রাইমেস্টারে হয়, আগেও হতে পারে। ব্লিডিংটা হচ্ছে মোস্টলি এক্সটার্নাল, স্মল টু প্রফিউজ ইন অ্যামাউন্ট, ব্রাইট রেড হচ্ছে ব্লিডিং হবে, ঠিক আছে, এক্সটার্নাল টু স্মল টু প্রফিউজ ইন অ্যামাউন্ট, আর ব্রাইট রেডটা ইম্পর্টেন্ট। মে বি কনসিল্ড, এক্সটার্নাল ডার্ক কালার্ড অর ব্লাডি অ্যামনিওটিক ফ্লুইড, এখানে কিন্তু ডার্ক কালার হবে, ঠিক আছে। পেন অ্যান্ড ইউট্রাইন টেন্ডারনেস ইউজুয়ালি অ্যাবসেন্ট, ইউট্রাস হচ্ছে সফট, তাহলে দেয়ার ইজ পেনলেস হচ্ছে ইউট্রাইন ব্লিডিং হবে, ইউট্রাসটা সফট থাকবে। আর ইন কেস অফ দিস পেনটা হচ্ছে প্রেজেন্ট থাকবে, ইরিটেবল ইউট্রাস, অ্যাব্রাপশিওতে ইরিটেবল ইউট্রাস আর প্রেজেন্ট পেনটা প্রেজেন্ট থাকবে। আর ইউট্রাসটা জেনারেলি হার্ড আর আমরা রিজিড লাইক, ফার্ম টু বোর্ড লাইক এরকম একটা ইউট্রাস পাবো ইন কেস অফ অ্যাব্রাপশিও। এফএইচআরটা ইউজুয়ালি নর্মাল, আর এখানে কিন্তু মেবি ইররেগুলার অর অ্যাবসেন্ট। শক হচ্ছে ইউজুয়ালি নট প্রেজেন্ট আনলেস ব্লিডিং ইজ এক্সেসিভ, ব্লিডিংটা এক্সেসিভ না হলে শক কিন্তু হবে না, কিন্তু অ্যাব্রাপশিওর ক্ষেত্রে মডারেট টু সিভিয়ার ডিপেন্ডিং অন এক্সটার্নাল হেমারেজ। অ্যাব্রাপশিওতে কিন্তু শক হওয়ার চান্সটা থাকে, কারণ কি ব্লিডিং হয় খুব, মডারেট টু সিভিয়ার ডিপেন্ডিং অন এক্সটার্নাল হেমারেজ। ডেলিভারি মে বি ডিলেড বাই কনজারভেটিভ ম্যানেজমেন্ট, ইমিডিয়েট ডেলিভারি এখানে করতে হবে ইন কেস অফ অ্যাব্রাপশিও, ইউজুয়ালি বাই সিজেরিয়ান সেকশন ডেলিভারি, ঠিক আছে, বোঝা গেছে। এরপর দেয়ার আর সাম রিস্ক ফ্যাক্টর ফর অ্যাব্রাপশিও প্লাসেন্টা, দ্যাট ইজ সিক প্লাসেন্টা আর মাল্টিপল gestation, advanced age and the mother usually greater than 35 years, folic acid deficiency and cocaine use, hypertensive disorder, preeclampsia and eclampsia, trauma to the abdomen, short umbilical cord, smoking and alcohol during pregnancy, malnutrition or socioeconomic status. Risk factor for placenta previa কি multiple pregnancy, এখানেও প্রেগনেন্সিটা greater than 35 year and previous history, সিজারিয়ান ডেলিভারি অ্যান্ড এন্ডোমেট্রিয়াল প্রবলেমস, ঠিক আছে, তাহলে দুটো রিস্ক ফ্যাক্টরগুলো একটু করে মাথায় রাখবে। অ্যাসেস অ্যাবডোমেন পেন অ্যান্ড টোনিসিটি অফ দ্য অ্যাবডোমেন, এটাও আমরা নার্সিং কেয়ারটা কন্টিনিউ করছি। ইন কেস অফ অ্যাব্রাপশিও প্লাসেন্টা হচ্ছে অ্যাবডোমিনাল পেনটাকে দেখবো আর হচ্ছে টোনিসিটিটাকে দেখবো অ্যাবডোমেনাল, টেক স্মল অ্যামাউন্ট অফ ব্লাড ফর টাইপিং অ্যান্ড ক্রস ম্যাচিং, কোয়াগুলেশন স্টাডি, এইচবি অ্যান্ড হেমাটোক্রিট লেভেল, কারণ কি এখানে ব্লাড ট্রান্সফিউশনের দরকার হতে পারে, ওই জন্য আগেই আমরা হচ্ছে পাঠিয়ে দেবো, ঠিক আছে, ফর ব্লাড টাইপিং অ্যান্ড ক্রস ম্যাচিং। To give IV fluids or blood replacement as per order, prepare Kleihor-Betke test to assess fetal bleeding into maternal circulation. এটা খুব ইম্পর্ট্যান্ট Kleihor-Betke টেস্টটা করা, কারণ কি আমরা বুঝতে পারবো যে এটা ফিটাল ব্লিডিং হচ্ছে না, তো যে ব্লিডিংটা আসছে সেটা মাদারই, তো তাহলে এটাকে আমরা এপিএস দিয়ে ডায়াগনোজ করতে পারবো। কারণ কি ইন কেস অফ ভাসা প্রিভিয়া অলসো, যেটা হচ্ছে ফিটাল ব্লিডিং হয়, মানে ফিটাল ওই অ্যাম্বিলিক্যাল কর্ডের তা যেহেতু পাস হয়েছে, যেটা বলছিলাম ইন্টারনাল লস দিয়ে, তো সেক্ষেত্রে রাপচার হয়ে গেলে কিন্তু ওই ব্লিডিংটাও আসতে পারে, তাহলে সেটা একটা ফলস ডায়াগনোসিস হয়ে যাবে, আমরা ভাববো অ্যাব্রাপশিও হয়েছে, কারণ বাট ওটা অ্যাব্রাপশিও নয়। তো ওই জন্য আমরা Kleihor-Betke টেস্ট করে আমরা ওটাকে ডিস্টিংগুইশ করি দ্যাট ইট ইজ ফিটাল ব্লিডিং অর ইটস মাদার্স ব্লিডিং, ঠিক আছে, দেন আমরা বুঝতে পারি যে এটা অ্যাব্রাপশিও প্লাসেন্টা হয়েছে, অর বা নট অনলি অ্যাব্রাপশিও প্লাসেন্টা, ইট ইজ এপিএস অর এনি আদার ফিটাল ব্লিডিং, যেটা হচ্ছে ভাসা প্রিভিয়া হয়েছে, ঠিক আছে। Check perineal pads for bleeding, prepare cesarean birth if abruption is severe, and determine for the DIC in postpartum, ঠিক আছে। দেন হচ্ছে আমরা আসবো হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ অ্যানিমিয়া।
Anemia is a condition in which the number of red blood cells RBC or the hemoglobin concentration within them is lower than normal, which cause a decreased capacity of blood to carry oxygen in the body. During pregnancy, anemia is common due to increased demand of iron for the growing fetus and placenta and increased red blood cell mass with expanded maternal blood volume in the third trimester. Complication in newborn due to anemia during pregnancy, মানে নিউবর্নের কি কি কমপ্লিকেশন হতে পারে অ্যানিমিয়ার জন্য? preterm birth and low birth weight, most common IUGR and maternal and child mortality. Most common anemia during pregnancy হচ্ছে iron deficiency anemia. Physiologic anemia also occur in pregnancy, আগেও পড়েছি, because plasma volume increases more quickly than red blood cell mass. It is also known as hemodilutional anemia. Hemodilutional anemia, ঠিক আছে? According to এত দরকার নেই, ঠিক আছে, অত ইয়ে করার দরকার নেই, এগুলো ডেটা ফেটা। আচ্ছা, এটা কাট অফ ভ্যালু অফ হেমোগ্লোবিন ফর অ্যানিমিয়া চিলড্রেনের ক্ষেত্রে হচ্ছে নর্মালটা হচ্ছে 11 থেকে 16, ঠিক আছে, লেস দেন 10.9 হলে অ্যানিমিক। নন প্রেগনেন্ট ওমেনের থেকে 12 থেকে 15, লেস দেন 11.9 হলে সেটাকে অ্যানিমিক বলবো। প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে 11.5 to 15, তাহলে লেস দেন 11 হলে সেক্ষেত্রে আমরা অ্যানিমিক বলবো। আর মেনের হচ্ছে 13 to 17, তো লেস দেন 12.9 হলে আমরা অ্যানিমিক বলবো। WHO গাইডলাইন যেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি, এটা মাথায় রাখবে। ডিউরিং প্রেগনেন্সি গ্রেটার দেন 11 mg per DL হলে অ্যাবসেন্স অফ অ্যানিমিয়া, 7 to 11 গ্রাম পার DL হলে মডারেট অ্যানিমিয়া, আর লেস দেন যদি 7 গ্রাম পার DL হয় সেক্ষেত্রে হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া। ইন পোস্টপার্টাম পিরিয়ড লেস দেন 10 গ্রাম পার DL হলে দ্যাট ইজ অ্যানিমিয়া। ওকে, তাহলে এই ক্লাসিফিকেশনটা WHO-টা কিন্তু অবশ্যই মনে রাখ। দেন আমরা আসছি, দ্যাট ইজ দ্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া. Iron deficiency anemia is occur as a result of inadequate amount of serum iron due to imbalance between blood plasma and blood cells. Most common type of anemia occurs during pregnancy is physiological anemia. During pregnancy, usually physiological anemia occurred at 32 weeks of gestation. Normal hemoglobin in pregnancy is greater than 11 gram per DL. HB value less than 11 or hematocrit level less than 30 to 32%. এটাকে আমরা anemia ধরে থাকি, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া আমরা বলছিলাম যে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়াটা আমরা ডিউরিং প্রেগনেন্সি পাই। প্যাথোলজিক্যাল অ্যানিমিয়া আইদার আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। হেমারেজিক অ্যানিমিয়া ডিউ টু ব্লাড লসের জন্য হচ্ছে। হেরিডিটারি মানে এইসব থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া অর হেমোগ্লোবিনোপ্যাথিস অ্যান্ড কুলিস অ্যানিমিয়া আমরা আগেও পড়ছিলাম আমার মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ে about in the hematology chapter, ঠিক আছে, ওখানেও থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া এগুলো আমরা পড়েছি। বোন ম্যারো ডেফিসিয়েন্সি, হেমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে। সাইন অ্যান্ড সিমটমস আর্লি আমরা জানি যে ফ্যাটিক, উইকনেস, লাইট হেডেডনেস, মাইল্ড ডিসনিয়া, মানে অ্যানিমিয়ার যে সিমটমসগুলো সেগুলোই হবে, এগুলো তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে, এগুলো এক্সট্রা কিছু নেই। অ্যাক্টিভিটি ডিক্রিজ অ্যান্ড ব্রিদিং ইনক্রিজ কম্পেনসেট দ্য ব্রিদিং ডিফিকাল্টি, রেস্টলেস লেগ সিন্ড্রোম ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড পাইকা আর অলসো প্রেজেন্ট। পাইকা মানে হচ্ছে যে নন নিউট্রিটিভ ফুড সাবস্ট্যান্স কিছু খাওয়া, ঠিক আছে, যেমন কেউ কেউ মাটি খেয়ে নেয় বা চক যেগুলো হয় সেগুলো খেয়ে নেয়, সেগুলোর একটা ক্রেভিং আছে, ঠিক আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে, তো সেগুলো এক একটা সিমটম হতে পারে। Causes of nutritional anemia in case of women, iron deficiency most common cause of anemia globally, ঠিক আছে, যেটা আগেও বললাম। দেন আসবো আমরা insufficient intake of iron rich foods, low bioavailability of iron in foods, less intake of enhancers like vitamin C rich foods which needed for absorption, iron loss during menstruation and PPH, teenage pregnancy, repeated pregnancy within মানে with less than 2 years interval, মানে বলা হয় যে মিনিমাম 2 to 3 years মাঝে হচ্ছে গ্যাপ থাকা উচিত ইন কেস অফ 2 সাকসেসিভ প্রেগনেন্সিস। তো যদি গ্যাপটা হচ্ছে তার থেকে কম হয় তাহলে মাদারের বডিরও তো একটা এতটা কি বলবো, প্রেগনেন্সি আমরা পড়েছি যে এতটা একটা ফিজিওলজিক্যালি সব জিনিসগুলো চেঞ্জ হয় মাদারের ক্ষেত্রে, তাহলে সেই জিনিসটা আবার ফিরে যাওয়া, মাদারের বডি পুরোপুরিভাবে নর্মাল হতে বা হচ্ছে পুরোপুরিভাবে
যে ডেফিসিয়েন্সিসগুলো ফেস হয়েছে, যেমন কি অ্যানিমিয়ার একটা চান্স থাকে, তো সেগুলো রিকভার করতে হচ্ছে অনেকটা টাইম লাগে। তো ওই জন্য 2 to 3 ইয়ার্স গ্যাপটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। তার আগেই যদি 2 ইয়ার্স ইন্টারভেলের আগেই প্রেগনেন্ট হয়ে যায় মাদার, সেক্ষেত্রে অ্যানিমিয়ার চান্সটা আরও বেশি হয়ে যায়, ঠিক আছে। কারণ কি আয়রনগুলো বলো বা আরবিসিগুলো রিপ্লেস হতে ভালোভাবে সেগুলো কিন্তু টাইম লাগে, ঠিক আছে। আয়রন লস ডিউ টু প্যারাসাইট লোড, ম্যালেরিয়া, ইন্টেস্টিনাল ওয়ার্মস, এগুলো তো আরও রিস্ক ফ্যাক্টর হতেই পারে। পুয়ার এনভায়রনমেন্টাল স্যানিটেশন অ্যান্ড আনসেফ ড্রিঙ্কিং ওয়াটার। Diagnosis key done through clinical sign and symptoms. Hemoglobin estimation most common to diagnose iron deficiency anemia. It should be done 4 times during pregnancy: 14 to 16 weeks, 20 to 24 weeks, 26 to 30 weeks and 30 to 34 weeks of pregnancy. এই 4টে টাইমে হচ্ছে হেমোগ্লোবিন এস্টিমেশন করা হয়। ইন্টারভ্যাল বিটুইন 2 টেস্ট মিনিমাম 4 উইকস হচ্ছে ইন্টারভ্যাল দেওয়া হয়। MCV, MCH অ্যান্ড MCAC এগুলো করা হয়। সিরাম ফেরিটিন মোস্ট সেন্সিটিভ ইন্ডিকেটর অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আগেও আমরা পড়েছি। In pregnant women, less than 30 microgram per liter indicate early iron depletion and less than 15 microgram per liter indicate to confirm iron deficiency anemia. দেন হচ্ছে ম্যানেজমেন্ট। টু অল প্রেগনেন্ট ওমেন প্রোফাইল্যাক্টিক আয়রন থেরাপি দেওয়া হয়। 60 mg এলিমেন্টারি আয়রন অ্যান্ড 500 mcg ফলিক অ্যাসিড, মিনিমাম 180 days, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 60 mg আর হচ্ছে এলিমেন্টারি আয়রন অ্যান্ড 500 mcg ফলিক অ্যাসিড, ঠিক আছে, ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড 180 ইন পোস্ট প্রেগনেন্সি। টোটাল 360 ডেজ হচ্ছে দেওয়া হয়, মানে 180 ডেজ ইন প্রেগনেন্সি আর 180 ডেজ পোস্ট প্রেগনেন্সি হচ্ছে দেওয়া হয় টু অল প্রেগনেন্ট ওমেন ফ্রম দ্য সেকেন্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টারে দেওয়া হয় না, কারণ কি এমনিতেই ভমিটিং হয় মাদারের খুব, সেই টাইমে আরও নজিয়া ফিল হতে পারে আয়রন ট্যাবলেট খেলে, ওই জন্য ফার্স্ট ট্রাইমেস্টারে দেওয়া হয় না। ভমিটিংয়ের জন্য ওটা বেরিয়েও যেতে পারে, ঠিক আছে, তো ওই জন্য ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাভয়েড করা হয়, সেকেন্ড ট্রাইমেস্টার থেকে স্টার্ট করা হয়, ঠিক আছে। তারপর 180 ডেজ দেওয়া হয়। দেন হচ্ছে পোস্টপার্টামেও 180 ডেজ দেওয়া হয়, এটা কিন্তু ফর অল প্রেগনেন্ট মাদার্স, ঠিক আছে। অ্যালবেন্ডাজোল 400 mg সিঙ্গেল ডোজ শুড বি গিভেন টু অল প্রেগনেন্ট ওমেন 14 to 16 উইক সেকেন্ড ট্রাইমেস্টারে। ভিটামিন সাপ্লিমেন্টেশন, ভিটামিন B12 and ভিটামিন C supplementation is also given along with iron supplementation. Diet counseling, all the mothers should be encouraged to take iron rich foods and avoid coffee and tea just after meals because it can decrease the iron absorption, ঠিক আছে। কফি আর টি হচ্ছে আয়রন অ্যাবজর্পশন কমায়, ওই জন্য হচ্ছে ওটা অ্যাভয়েড করতে বলা হয় জাস্ট আফটার মিল, মানে আয়রন ট্যাবলেট খাওয়ার পরে ওটা অ্যাভয়েড করতে বলা হয়। টু অ্যানিমিক ওমেন ম্যানেজমেন্ট ডিপেন্ড অন দ্য ডিউরেশন অফ প্রেগনেন্সি অ্যান্ড সিভিয়ারিটি অফ অ্যানিমিয়া। এরপর যারা অ্যানিমিক ওমেন, মানে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়াটা তো প্রেগনেন্সিতে হয় সবার ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু যারা ওই যেটা আমরা WHO ইয়েটা পড়লাম যে 11-এর থেকে 11-এর বেশি থাকলে তো অ্যাবসেন্স অফ অ্যানিমিয়া, 7 to 11 হলে মডারেট অ্যানিমিয়া। এরপর হচ্ছে যাদের অ্যানিমিয়া এরকম আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে ম্যানেজ করব সেটা আমরা দেখব। এরপর প্রোফাইল্যাক্টিক ডোজটা যেটা আমরা পড়লাম সবার ক্ষেত্রে দেওয়া হয়, সেম জিনিসটা এখানে লেখা আছে। থেরাপিউটিক ডোজ হচ্ছে ডিপেন্ডস অন হেমোগ্লোবিন লেভেল। যদি হচ্ছে হেমোগ্লোবিন লেভেল লেস দ্যান 11 গ্রাম পার ডিএল হয়, দেন প্রোফাইল্যাক্টিক ডোজ অফ IFA ট্যাবলেটস। যদি 7 থেকে 7.1 to 10.9 গ্রাম পার ডিএল হয়, সেক্ষেত্রে থেরাপিউটিক ডোজেস অফ IFA লেভেল, মানে এখানে ট্রিটমেন্টের জন্য যে আইফের ডোজটা দেবো সেটা হচ্ছে আমরা দেবো। এই হেমোগ্লোবিন ইজ লেস দ্যান যদি 7 গ্রাম পার ডিএল হয়, তখন হায়ার সেন্টারে রেফার করতে হবে ফর ফার্দার ম্যানেজমেন্ট, মানে সেটার ক্ষেত্রে সিভিয়ার অ্যানিমিয়া, তাহলে ওটা হায়ার সেন্টারে রেফার করতে হবে। প্রিভেনশনটা কি? নিউট্রিশনাল কাউন্সিলিং, ডায়েট মডিফিকেশন অ্যান্ড ফুড ফর্টিফিকেশন, ইমপ্লিমেন্টেশন অফ গভর্নমেন্ট প্রোগ্রামস অ্যান্ড স্কিম লাইক AMB, ICDS অ্যান্ড পোষণ অভিযান এটসেট্রা। Facts about iron. ICMR considers hemoglobin level below 10.9 gram per DL as a cutoff point for anemia during pregnancy. পাইকাটা আমরা বললাম যে নন ফুড আইটেম সাচ as gypsum, chalk, soil, ice or paper. ম্যালেরিয়া ইন প্রেগনেন্সি হচ্ছে রিস্কটাকে বাড়ায় অফ ম্যাটার্নাল অ্যানিমিয়া, স্টিল বার্থ, স্পন্টেনিয়াস অ্যাবর্শন, LBW, low birth weight babies and neonatal death. Example of iron rich food items: raisin, broccoli, spinach, egg, chana, chukundur, nut seeds,
বিনস, বানানা এটসেট্রা। এগুলো আয়রন রিচ ফুডগুলোর এক্সাম্পল আর কি। আয়রন এনহ্যান্সারগুলো কি, ভিটামিন সি, ফ্রেশ ফ্রুটস অ্যান্ড জুস, অ্যালকোহল, ভিটামিন ইন এ, মিট এটসেট্রা। এক্সাম্পল অফ আয়রন, এক্সাম্পল অফ রিসোর্সেস অফ অ্যাসকর্বিক অ্যাসিড, আমলা যেটা হচ্ছে হাইয়েস্ট সোর্স, ঠিক আছে। গুয়াভা, অরেঞ্জ, লেমন, ক্যাবেজ, কিউই, স্ট্রবেরি, এসবগুলো, ঠিক আছে। আয়রন অ্যাবজর্পশন ইনহিবিটর মানে টি, মানে কোনগুলো আয়রন অ্যাবজর্পশনে প্রবলেম করে, ঠিক আছে, এগুলো অ্যাভয়েড করতে হবে। টি, কফি, কোকো অ্যাট মিল টাইম। অ্যান্টাসিডটাও কিন্তু হচ্ছে ইনহিবিট করে, মিল্ক, এগুলো, ঠিক আছে। মোস্ট অ্যাবজর্পশন ফর্ম অফ আয়রন সাপ্লিমেন্ট ফেরাস সালফেট। মোস্ট অ্যাবজর্পশন ফর্ম অফ আয়রন হচ্ছে ট্রান্সফারিন, সরি মোস্ট ট্রান্সপোর্টেশন ফর্ম, ট্রান্সপোর্টেশনটা হচ্ছে ট্রান্সফারিন, আয়রন অ্যাবজর্পশন ফর্মটা হচ্ছে ফেরাস সালফেট। মোস্ট স্টোরেজ ফর্ম অফ আয়রনটা হচ্ছে ফেরিটিন, আমরা জানি। বেস্ট ফর্ম অফ আয়রন ওরালি হচ্ছে ফেরাস সালফেট আর ফেরাস ফিউমারেট। ইন্ট্রামাস্কুলারলি আয়রন ডেক্সট্রান আর ইন্টারভেরাসলি হচ্ছে আয়রন সুক্রোজ। নর্মাল লেভেল অফ হেমাটোক্রিট ACT for men 41% to 50% for women, 36 to 44%. Iron requirement increased during pregnancy from 8.8 mg per day in their first trimester to 7.5 mg per day in the third trimester, ঠিক আছে, এরকমভাবে ইনক্রিজ করে। Iron absorption rate is only 10%, so that we have to give 80 to 100 mg per day supplementary iron to pregnant women to complete their need about 7.5 mg per ডে ইন থার্ড ট্রাইমেস্টার। যেহেতু 10%ই অ্যাবজর্পশন রেটটা আয়রনের, ওই জন্য হচ্ছে আমাদেরকে ওইভাবে দিতে হবে যাতে করে ওই পার্সেন্টেজটা অ্যাচিভ করা যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে অল অ্যাবাউট আয়রন। আচ্ছা, ম্যানেজমেন্টে আরেকটা জিনিস, এটা আমি একটু এখানে বলে দিচ্ছি। আচ্ছা, ম্যানেজমেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে যদি আমরা মাইল্ড প্লাস যদি মডারেট, মাইল্ড অর মানে মডারেট অ্যানিমিয়া যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্টে তার জেস্টেশনাল এজটা দেখব, ঠিক আছে, জেস্টেশনাল এজ কত আছে। এবার জেস্টেশনাল এজটা যদি হচ্ছে লেস দ্যান 34 উইকস হয়, লেস দ্যান 34 উইকস, আর একটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া যেটা হচ্ছে মোর দ্যান ইকুয়াল টু 34 উইকস হয়, সেক্ষেত্রে কি হবে, ঠিক আছে। যদি লেস দেন 34 উইকস হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা দুটো আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট, মানে যেটা নর্মালি তো একটা দেওয়া হয়, এক্ষেত্রে আমরা 2 IFA ট্যাবলেট, 2 IFA, এটা ঠিকঠাক কাজ করে না, IFA পার ডে, 2 IFA পার ডে, এটা হচ্ছে ওরালি দিতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে ওরালি দেব। ও লিখছি ফর ওরালি। দেন এটা হচ্ছে, দেন আমরা এটার হেমোগ্লোবিন লেভেলটা এগেন চেক করব। চেক HB লেভেল, আমি বলে বলে যাচ্ছি, ঠিক আছে, যদি না লেখাটা ঠিকমতো হচ্ছে তোমরা একটু বুঝে নিও। টেক HB লেভেল আফটার 3 উইকস, আফটার 3 উইকস আমরা এগেন তার হেমোগ্লোবিন লেভেলটা হচ্ছে চেক করব। আফটার 3 উইকস তার হেমোগ্লোবিন লেভেলটা এগেন আমরা চেক করব। দেন যদি দেখি হেমোগ্লোবিনটা না বাড়ছে, সেক্ষেত্রে আমরা প্যারেন্টারালে যাব। আচ্ছা, ওটা আমি বলছি। দেন হচ্ছে এখানটা আমরা আসি যে গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 34 উইকস হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্যারেন্টারাল আয়রন দেব, প্যারেন্টারাল আয়রন, ঠিক আছে। এরপর প্যারেন্টারাল আয়রন দিলাম। এরপর এখানে আমরা যেটা বললাম যে হচ্ছে হেমোগ্লোবিন লেভেলটা ধরো হচ্ছে বাড়লো না বা কিছু প্রবলেম হচ্ছে, বা পেশেন্টটা হচ্ছে ধরো নন কমপ্লায়েন্ট, ঠিক আছে, মানে পেশেন্টটা হচ্ছে মেডিকেশন ওরালি নিতে চাইছে না, বা ওরালি মেডিকেশন নিচ্ছে না, ভুলে যাচ্ছে, ওটাকে আমরা নন কমপ্লায়েন্ট বলি। তাহলে পেশেন্ট যদি নন কমপ্লায়েন্ট থাকে, পেশেন্ট যদি নন কমপ্লায়েন্ট থাকে, সেক্ষেত্রেও হচ্ছে আমরা এই কেসে, মানে এই দুটো কেসে নন কমপ্লায়েন্ট বা হচ্ছে হেমোগ্লোবিন হচ্ছে আমরা দেখলাম 3 উইকস পরে হচ্ছে বাড়ছে না, সেই দুটো কেসেও হচ্ছে আমরা কিন্তু প্যারেন্টারাল আয়রনটাই হচ্ছে পেশেন্টকে দেবো সেক্ষেত্রে।
বোঝা গেছে জিনিসটা? তাহলে নর্মালি যদি লেস দেন 34 উইকস 2 IFA ট্যাবলেট আমরা ওরালি দেবো, দেন হেমোগ্লোবিনটা আমরা 3 উইকস পরে চেক করব, যদি হচ্ছে না বাড়ছে সেক্ষেত্রে প্যারেন্টাল আয়রনে আবার শিফট করব, বা অন্য আয়রন মেডিকেশনও অনেক সময় ওরালি ট্রাই করা হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা দেখে সেই হিসাবে করতে হবে। আর পেশেন্টটা কিন্তু যদি নন কমপ্লায়েন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু প্যারেন্টারালেই শিফট করতে হবে। আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 34 উইকস হলে তো সেটা প্যারেন্টাল আয়রনই হবে। এটা পড়লাম আমরা ইন কেস অফ মাইল্ড টু মডারেট অ্যানিমিয়ার ক্ষেত্রে। এরপর আমরা আসবো যেটা হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়ার ক্ষেত্রে হচ্ছে কি ক্রাইটেরিয়া, ঠিক আছে? সিভিয়ার অ্যানিমিয়া, ইন কেস অফ সিভিয়ার অ্যানিমিয়া সেখানে হচ্ছে কি ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? সিভিয়ার অ্যানিমিয়ার এরপর দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে আমাদের যদি হেমোগ্লোবিনটা হচ্ছে লেস দেন হচ্ছে 5 হয়, ঠিক আছে? অ্যাট এনি জেস্টেশনাল এজ, এখানে কিন্তু কোনো জেস্টেশনাল এজ দেখবো না, ঠিক আছে? অ্যাট এনি জেস্টেশনাল এজ, ঠিক আছে? অ্যাট এনি জেস্টেশনাল এজ যদি হেমোগ্লোবিনটা লেস দেন 5 হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্লাড ট্রান্সফিউশন ইজ দ্য অনলি ম্যানেজমেন্ট, ঠিক আছে? এরপর আরেকটা আছে যেটা হচ্ছে হেমোগ্লোবিন লেভেল যদি আমাদের 5 to 6.9 হয়, ঠিক আছে? 5 to 6.9, এটা পয়েন্ট, 5 to 6.9। আমার একটু লেখাটা একটু করে নেব, কারণ কীভাবে লেখাটা অতটা সম্ভব হচ্ছে না এটা, যাই হোক আমি চেষ্টা করছি। দেন হচ্ছে এটার এরপর জেস্টেশনাল এজে দুটো ভাগ আছে, একটা হচ্ছে যে গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 34 উইকস হয়, ঠিক আছে? আর একটা হচ্ছে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু, আর একটা হচ্ছে লেস দ্যান 34 উইকস, ঠিক আছে? তাহলে কি করব? গ্রেটার দ্যান 34 উইকস হলে ভাবার দরকার নেই, ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে? আর লেস দ্যান 34 উইকস হলে আমাদের প্যারেন্টাল আয়রন তখন আমরা দিতে পারি, ঠিক আছে? গ্রেটার দ্যান 34 উইকস কেন ব্লাড ট্রান্সফিউশন? কারণ কি প্যারেন্টাল আয়রন যদি সেক্ষেত্রে দিই, আয়রনের লেভেলটা বাড়তেও তো টাইম লাগে, তারপরে তো ডেলিভারি টাইম চলে আসবে, ঠিক আছে? আর টাইম নেই আমাদের কাছে যে আয়রনটা বাড়াবো এতটা লেভেলে, ঠিক আছে? 5 to 6.9 আছে, ঠিক আছে? এটাকে বাড়াতে হবে অনেকটা, ডেলিভারি হবে এরপর, তাহলে সেক্ষেত্রে আমরা ওই জন্য ব্লাড ট্রান্সফিউশন করি। লেস দেন 34 উইকসের ক্ষেত্রে আমরা হচ্ছে সেক্ষেত্রে প্যারেন্টাল আয়রন হচ্ছে দিতে পারি, ঠিক আছে? বোঝা গেছে পুরো ব্যাপারটা? তাহলে সিভিয়ার অ্যানিমিয়ার ক্ষেত্রে যদি হেমোগ্লোবিনটা লেস দেন 5 হয় অ্যাট এনি জেস্টেশনাল এজ আমাদেরকে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। যদি হেমোগ্লোবিন লেভেল হচ্ছে 5 থেকে 6.9-এর মধ্যে থাকে, যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 34 উইকস থাকে দেন হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, লেস দেন 34 উইকসের ক্ষেত্রে হচ্ছে আমরা প্যারেন্টাল আয়রন হচ্ছে দিতে পারি, ঠিক আছে? বোঝা গেছে? এটা নিয়ে অনেক কোশ্চেন আছে। আচ্ছা ধরো আমি একটা কোশ্চেন করছি, যেটা তোমরা আনসার দিও ইন কমেন্ট সেকশন, ঠিক আছে? বা হচ্ছে আনসারটা চেক করার জন্য ইউ ক্যান জয়েন টু মাই টেলিগ্রাম চ্যানেল। ধরো ফিমেলের একটা হচ্ছে আমরা টেস্ট করেছি হেমোগ্লোবিন, ঠিক আছে? হেমোগ্লোবিনটা হচ্ছে 6 mg per DL আছে, ঠিক আছে? আর প্রেগনেন্সি ফিমেল হচ্ছে প্রেগনেন্ট, তার 30 উইকস প্রেগনেন্ট, ফিমেল ইজ 30 উইকস প্রেগনেন্ট। দেন হচ্ছে তার আমরা কিসে হচ্ছে আয়রনটা দেব, ঠিক আছে? এটা হচ্ছে মানে তাকে আমরা ওরালি আয়রন দেব, অপশানগুলো দিচ্ছি। তাকে আমরা ওরালি আয়রন দেব, কি তাকে আমরা প্যারেন্টালি আয়রন দেব, নাকি ব্লাড ট্রান্সফিউশন করব, নাকি নো নিড বা নান অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে? নান অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে? তাহলে এগুলো তুমি এইটার আনসারটা আমাকে কমেন্ট সেকশনে দিও, বা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে তোমরা দেখতে পারো এটার আনসারটা। ওকে, নেক্সট আমরা এটা ম্যানেজমেন্টটা ইম্পর্ট্যান্ট, ওই জন্য আমি আলাদা করে আর কি বলে দিলাম, ওই জন্য এখানে ছিল না বলে। আচ্ছা, নেক্সট আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিকে আসছি, দ্যাট ইজ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে? During pregnancy, increase the demand on carbohydrate metabolism and cause insulin requirement to change. Maternal glucose cross the placenta, but insulin doesn't. That's why after birth, newborn may have a chance of hypoglycemia. ঠিক আছে? যেহেতু ম্যাটারনাল গ্লুকোজ হচ্ছে প্ল্যাসেন্টা দিয়ে ক্রস করে, কিন্তু ইনসুলিনটা কিন্তু ক্রস করে না, ওই জন্য হচ্ছে যখন মাদারের ভিতর আছে তখন তো বাচ্চাটা গ্লুকোজ পাচ্ছে, ঠিক আছে? এরপর গ্লুকোজ বেশি বেশি আসছে, তো বাচ্চাটার নিজের বডিতে যে ইনসুলিনটা আছে সেই মানে
অ্যাজ আ কম্পেনসেটরি মেকানিজম সে করে তার ইনসুলিনটাকে বাড়ায়। যেহেতু হচ্ছে তার সে বেশি গ্লুকোজ পাচ্ছে, তাহলে তো তাকে ইনসুলিনটা বাড়াতে হবে টু ব্যালেন্স আউট, দিয়ে তার ইনসুলিন প্রোডাকশন বেশি হয়, দিয়ে ব্যালেন্স আউট হয়। এরপর কি হয়, যখন বাচ্চাটা ধরো যখন মাদার থেকে বেরিয়ে এলো বা ডেলিভারি হয়ে গেল বাচ্চাটার, তখন তো তার ইনসুলিনটা যেভাবে ওর যেটা হচ্ছিল, ইনসুলিনটা বেশি বেশি প্রোডাকশন হচ্ছে, ও ভাবছে বেশি গ্লুকোজ পাবো তাই বেশি বেশি প্রোডাকশন করি, যেভাবে পাচ্ছিলাম আমি মাদারের উম্বে বা ইউটেরাসে, ঠিক আছে। কিন্তু এখন হচ্ছে গ্লুকোজ তো নেই, কারণ কি বেরিয়েই হচ্ছে, তখন তো আর অতটা গ্লুকোজ আসছে না মাদারের থেকে। তো তখন হঠাৎ করে কি হয়, ডিউ টু ইনক্রিজ অফ ইনসুলিন, তখন আমাদের হাইপোগ্লাইসেমিয়া হয় বাচ্চাটা, ঠিক আছে। তো ওই জন্যই বলে যে ডায়াবেটিস মেলাইটাস যদি মাদারের ইন প্রেগনেন্সি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস যখন থাকে, তার ফিটাসের হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার রিস্ক থাকে। তো এটা খুব ইম্পর্টেন্ট, যাতে কারোর মাথায় থাকে জিনিসটা, ওই জন্য আমি এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে। দ্য নিউবর্ন অফ আ ডায়াবেটিস মাদার মে বি লার্জ ইন সাইজ কেন, যেহেতু বেশি গ্লুকোজ পাচ্ছে, কল্ড ম্যাক্রোসোমিয়া, ঠিক আছে। দ্য নিউবর্ন অফ আ জিডিএম মাদার ইজ অ্যাট রিস্ক ফর হাইপোগ্লাইসেমিয়া, আগেই বললাম, ডিউ টু সাডেনলি সিজেশন অফ ম্যাটার্নাল গ্লুকোজ অ্যাট বার্থ, বলে দিয়েছি পুরোটা। হাইপার বিলিরুবিনিমিয়া ডিউ টু ইম্যাচিওর লিভার ফাংশন, ইম্যাচিওর লিভার ফাংশনের জন্য হাইপার বিলিরুবিনিমিয়া হতে পারে। হাইপোক্যালসিমিয়া ডিউ টু ল্যাক অফ অ্যাবজর্পশন বাই স্টেরাইল ইন্টেস্টাইন। Respiratory distress syndrome due to insufficient surfactant in the lungs. Note, hyperglycemia is not occur in GDM mother newborn babies. Hyperglycemia কিন্তু হয় না, হাইপোগ্লাইসেমিয়া হয়। এটা আবার দিয়েছে কারণ কি এইভাবে কনফিউজ করার জন্য কোশ্চেন আছে যে মাদারের তো হাইপারগ্লাইসেমিয়া আছে, তাহলে বেবিরও হাইপারগ্লাইসেমিয়া হবে, কিন্তু না, বেবির হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হবে, যেটা রিজনটা আমি বললাম। Insulin needs throughout pregnancy. In first trimester decrease due to low insulin resistance. Second trimester increase due to insulin resistance by placental hormones. Third trimester increase due to insulin resistance by placental hormones. After delivery suddenly decrease due to abruptly placental hormone level decrease, ঠিক আছে। এটা আমরা বলছিলাম যে হচ্ছে প্রেগনেন্সিতে কিভাবে হয়, যে ফার্স্ট ট্রাইমেস্টারে ডিক্রিজ ডিউ টু লো ইনসুলিন রেজিস্ট্যান্স আছে বলে ইনসুলিন নিডটা হচ্ছে ডিক্রিজ। সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে ইনক্রিজ, কারণ কি ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স বাই প্লাসেন্টাল হরমোনস। থার্ড ট্রাইমেস্টারও ইনক্রিজ থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বাই প্লাসেন্টাল হরমোনস। আফটার ডেলিভারি হচ্ছে সাডেনলি ডিক্রিজ করে ডিউ টু অ্যাব্রাপ্টলি প্লাসেন্টাল হরমোন ডিক্রিজ হচ্ছে, ওই জন্য ওটা সাডেনলি হচ্ছে ডিক্রিজ করে। এরপর হচ্ছে diagnosis. Pregnant women should be screened 24 to 28 weeks for diabetes. Oral glucose tolerance test আগেও পড়েছি। OGTT with 60 gram glucose should be performed for the confirmation of the diabetes. Risk factor: age greater than 35 year, obesity and multiple gestation, family history of diabetes mellitus, large for gestational age. Clinical features ki excessive thirst, hunger, weight loss and frequent urination, blood vision, UTI and vaginal infections. গ্লাইকোসুরিয়া, কিটোনিউরিয়া অ্যান্ড পলিহাইড্রামনিয়াস, যেগুলো আমরা নর্মাল ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে পড়েছি, এখানেও সেম জিনিসগুলো হবে, ঠিক আছে। নার্সিং কেয়ার: ইউজুয়ালি GDM is treated by diet therapy, exercise alone. However, some clients may need insulin. Determine sign of glycosuria: it is occurred when blood glucose level greater than 200 mg per dl, and ketonuria: it is occurred when fat metabolism occur. আগেও আমরা পড়েছি endocrine system এ। assess for sign of maternal complication like preeclampsia, proteinuria and edema. Monitor weight and sign of infection, diet and exercise. এরপর স্পেশাল কেয়ার ফর অফ জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস মাদার অ্যান্ড ইনফ্যান্ট। নার্সিং কেয়ার ডিউরিং লেবার: অ্যাসেস ফর ফিটাল ডিস্ট্রেস, ইফ নোটেড ইমিডিয়েটলি প্রিপেয়ার ফর LSCS. কেয়ারফুলি রেগুলেট ইনসুলিন অ্যান্ড প্রোভাইড গ্লুকোজ IV অ্যাজ পার অর্ডার। এক্সেসিভলি লার্জ বেবি যার হচ্ছে ওয়েট 4 কেজির থেকে বেশি, তাদেরকে আমরা ম্যাক্রোসোমিয়া বেবি বলি। নার্সিং কেয়ার ডিউরিং পোস্টপার্টাম পিরিয়ড: অবজার্ভ দ্য মাদার ফর হাইপোগ্লাইসেমিক রিয়াকশন বিকজ আফটার লেবার সাডেনলি ডিক্রিজ রিকোয়ারমেন্ট অফ ইনসুলিন। আগেই মাত্র পড়ছিলাম যে থ্রু আউট প্রেগনেন্সি কীভাবে ইনসুলিন রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয়। মনিটর ব্লাড গ্লুকোজ লেভেল ইন ফার্স্ট 2 hours postpartum. Usually mother may not require insulin for the first 24 hours. To assess for sign of hypocalcemia: muscular twitching, tremor, এগুলো দেখবো। সিজার to give IV glucose per order as per order. Promote early
প্যারেন্ট ইনফ্যান্ট বন্ডিং, আর্লি প্যারেন্ট ইনফ্যান্ট বন্ডিংটা প্রমোট করব। দেন নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়া ইন প্রিটার্ম বেবি বিলো 20 mg/dl in first 72 hours. After first 72 hours 40 mg/dl considered hypoglycemia। তাহলে ফার্স্ট 72 আওয়ার্সে হচ্ছে বিলো 20 mg/dl হলেই হাইপোগ্লাইসেমিয়া, আফটার 72 আওয়ার্সে 40 mg/dl ইজ কনসিডার্ড অ্যাজ হাইপোগ্লাইসেমিয়া ইন কেস অফ প্রিটার্ম বেবি। কিন্তু টার্ম বেবির ক্ষেত্রে বিলো 30 mg/dl ইন কেস অফ ফার্স্ট 72 আওয়ার্স, আর আফটার ফার্স্ট 72 আওয়ার্স 40 mg/dl কনসিডার্ড অ্যাজ হাইপোগ্লাইসেমিয়া ইন টার্ম বেবি। ঠিক আছে। To assess for sign of hypoglycemia, poor sucking, lethargy, irritability, cyanosis, tremors and hypotonia. Care of infant of diabetic mother, perform newborn assessment, keep warm the baby, observe respiration such as seesaw pattern of respiration, perform heel stick blood specimen for glucose level, assess for hypoglycemia caused by excessive insulin production. ঠিক আছে। আর এখানে হচ্ছে নিউবর্নের ওই স্পেসিমেন নেওয়া হয়, ওই হিলটাকে এরকমভাবে প্রিক করে, এটা ধরো হিলটা, এটা বাচ্চাটার পা, এখানটা হিল, তো হিলে প্রিক করে হচ্ছে নেওয়া হয়। ঠিক আছে, এটা তো আগেও বলেছিলাম। তাহলে এটা হচ্ছে জিডিএম। ওকে, তাহলে এখানে এতটা পর্যন্ত থাক। সো থ্যাংক ইউ ফর নাও। যদি কোনো ডাউট থাকে, আর যেটা কোয়েশ্চেনটা বললাম অবশ্যই কিন্তু কমেন্টে লেখো, বা যদি অন্য কোনো ডাউট থাকে, কোনো কনফিউশন থাকে, ডু রাইট ইন দ্য কমেন্টস। I hope you like this video. If you liked it, do like, share and subscribe to my channel for more such content and updates. So thank you so much. Bye bye.